জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামাল মামুনের রায় কবে জানা যাবে আজ। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই, আগে গণভোট দাবি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। এইচএসসিতে পাশের হার কম হওয়ায় উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। শিক্ষার্থী সংকটে পড়বে বহু প্রতিষ্ঠান। আসন পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদের। কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে মেট্রো রেলে চড়ছে সংঘবদ্ধ চক্র। এক মাসেই বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ। উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানা, বিপাকে সাধারণ যাত্রী। এবং সাবলেট থেকে কৌশলে শিশু অপহরণ, আবাসিক হোটেলে আটকে রেখে মুক্তিপণ দাবি, না দিলে হত্যার হুমকি। অপহরণকারী দম্পতিকে জিজ্ঞাসাবাদে পুলিশের তথ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিচার কাজ শেষ হচ্ছে আজ। পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল। এরপরই রায়ের তারিখ ধার্য হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। গত 3 আগস্ট শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর 28 কার্যদিবসে রাষ্ট্রপক্ষে 54 জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। 6 কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। যুক্তিতর্কে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির আবেদন জানান চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসামিদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের কোনো সাজার আবেদন করা হয়নি। অন্যদিকে অপরাধ প্রমাণিত হয়নি দাবি করে হাসিনা কামালের খালাস চেয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিচার কাজ শেষ হবে এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনেরও বিচার কাজ শেষ হবে। যেহেতু চৌধুরী আব্দুল্লাহ মামুন আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, সে কারণে তার কোনো সাজার আবেদন করেনি প্রসিকিউশন। বিষয়টি ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন, অর্থাৎ ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্তই প্রসিকিউশন মেনে নেবে, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন রাজসাক্ষী হিসেবে যে জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দিতে তিনি সত্য উন্মোচন করেছেন বলে মনে করে প্রসিকিউশন। আর যেটি বলে রাখি যে আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন, যদিও প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে যে অপরাধগুলো তিনি করেছেন এবং যে সাক্ষী প্রমাণ ট্রাইব্যুনাল দাখিল করা হয়েছে, তাহলে প্রায় তাকে 14 বারের মতো মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, বা 1400 হত্যাকাণ্ডের জন্য প্রায় 1400 বারই তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, এমন অপরাধ তিনি করেছেন। এবং সেই অপরাধের যথেষ্ট দালিলিক প্রমাণ প্রসিকিউশন ট্রাইব্যুনাল দাখিল করতে পেরেছে। এবং প্রসিকিউশন বারবারই একটি কথা বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যে অপরাধগুলো করেছেন, যে তথ্য প্রমাণগুলো, ডকুমেন্টারি এভিডেন্স, ওরাল এভিডেন্স এবং উইটনেস সাক্ষী যারা ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন, এটি যদি পৃথিবীর যে কোনো আদালতে এই দুজনের বিচার করা হয়, তাহলে সেই আদালতগুলোতেও তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব হবে। আর যেটি বলে রাখি যে প্রসিকিউশনের 3টি আবেদন ট্রাইব্যুনালে তারা করেছেন। প্রথম আবেদনটি হচ্ছে যে শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন এবং জুলাই আগস্টে শহীদ এবং আহতদের ক্ষতিপূরণ বাবদ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বিক্রি করে তাদের দেওয়ার আবেদন জানিয়েছেন। আজকে পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবে চিফ প্রসিকিউটর। এরপর সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাইব্যুনালে যখন অভিযোগ গঠন হয়, ওই দিন তিনি বক্তব্য দিয়েছিলেন। সেদিন তিনি আদালতের কাছে প্রার্থনা করেছিলেন যে মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে এরকম সাজা যেন শেখ হাসিনাকে দেওয়া হয়। আজকেও অ্যাটর্নি জেনারেল বক্তব্য দেবেন। আর যেটি বলে রাখি যে এই মামলাটিতে এই বছরের 3 আগস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিচার শুরু হয়। এরপরই আমরা দেখেছি যে 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম রয়েছেন এবং প্রয়াত বদরুদ্দিন ওমরের সাক্ষ্যকেও ট্রাইব্যুনাল সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন। এরপরে আমরা দেখেছি যে প্রায় 6 কার্যদিবস রাষ্ট্রপক্ষ থেকে
যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং 3 কার্যদিবস শেখ হাসিনা এবং কামালের পক্ষে ট্রাইব্যুনালে যুক্ত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। আজকে কিছু সময় পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন, এরপরই এই মামলাটি রায়ের দিন ধার্য করতে পারেন, অথবা ট্রাইব্যুনালের একটা প্রসিডিং রয়েছে যে রায়ের সরাসরি তারিখ ধার্য না করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন, হয়তো সেটিও করা হতে পারে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনের আগেই গণভোট চায় দলটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামাত। ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামাত আমির। 47 সাল থেকে শুরু করে জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা কি? মেট্রো রেলে অভিনব কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে চলাচল করছে সংঘবদ্ধ চক্র। সন্দেহজনক প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানান, 1 মাসেই বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ করেছে চক্রের সদস্যরা। এ কারণে ভ্রমণের উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গড়ে প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন 4.5 লাখ যাত্রী। এত মানুষের ভিড়ে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। বিনা ভাড়ায় যাতায়াত করছে মাসের পর মাস। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, অভিনব কায়দায় ভাড়া ছাড়াই যাতায়াত করেছে একদল লোক। এজন্য শুরুর স্টেশনে থাকে একটি দল, আরেকটি দল থাকে গন্তব্য স্টেশনে। শুরুর স্টেশনে কার্ড ব্যবহার করে ঢোকেন একজন, পরে সেই কার্ডটি আরেকজনের কাছে হস্তান্তর করেন। তিনি সেই কার্ড ব্যবহার করে স্টেশন থেকে বেরিয়ে যান, ফলে কোনো ভাড়া কাটে না। একই ব্যবস্থা থাকে গন্তব্য স্টেশনেও। 60 জন লোক গত 1 মাস যাবত 5 লক্ষ টাকার মতো কিছু একটা ঝামেলা করছে। সে একবার ঢুকে আবার সে বাইর হয় না অফিসিয়ালি, সে কার্ডটা পাঞ্চ করে সে ভিতরেই থেকে যায়, বাইরে হচ্ছে না। বিনা পয়সায় 40টা 60টা কার্ড গত 3 মাস যাবত চলতেছে। সন্দেহজনক কার্ডের প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে ভাড়া ফাঁকি দেয়া চক্রের সন্ধান পেয়েছে ডিএমটিসিএল। ব্লক করা হয়েছে অন্তত 60টি কার্ড। এই চক্রটা গত 3 মাস যাবত করতেছিল এবং লাখ লাখ টাকা রেভিনিউ লস করেছিল। আমরা ধরতে অনেক টাইম লাগছে। এটা হয়েছে 2 জনকে। যখন আমরা রিপোর্ট জেনারেট করছি, ইনভেস্টিগেট করছি, তখন যে এই চক্রতে এই 60টা কার্ডের মতো ব্লক করা হয়েছে। খালি কার্ড ব্যবহার করে স্টেশনে প্রবেশের 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হয় না। এই সুযোগ নিয়েই বিনা ভাড়ায় যাতায়াত করেছে চক্রটি। 20 অক্টোবর থেকে এই ফাঁকফোকর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেট্রো রেলের একই স্টেশনে টিকিট কেটে একবার প্রবেশ করার পর যে কোনো কারণে বের হতে গেলেই কাটা হচ্ছে 100 টাকা জরিমানা, যেটির আগে সময় ছিল 5 মিনিট। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, দেয়া হয়নি আগাম বার্তাও। মাসের শেষ আমি 100 টাকা আপনার মাত্র টপ আপ করলাম করে আমি যখন বেরোতে গেলাম আমার 100 টাকা কেটে নিয়ে গেল। ধরেন আমি ঢুকলাম, এই মুহূর্তে আমার ফোন আসছে যে আপনি ব্যাক করেন, আমার ওমকে মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে, তখন আমার অবস্থাটা কি হবে? 20 টাকা ওই স্টেশনারি ভাড়া ধরুক তাও মানা যায়, কিন্তু 100 টাকা আসলে টাকা কি এতই সস্তা? 100 টাকা বেশি না, আমি মনে করি সেটা অনৈতিক, অযৌক্তিক। অনেকজনের একটা চক্র ছিল, ওরা আসতো, এসে এন্ট্রি করে আবার সাথে সাথে এখানে এক্সিট করে বের না হয়ে অন্য স্টেশন চলে গিয়ে আবার ঠিক একইভাবে বলতো আমি এন্ট্রি করে আসি না, এন্ট্রি করে আবার এক পাশে এন্ট্রি করে আরেক পাশে এক্সিট করে বের হয়ে যেত। সাধারণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় জরিমানা কমিয়ে আনার আভাস দেন ডিএমটিসিএল এমডি। জরিমানাটা একটু কমে আনা যায় কিনা আপনি বলে দেন না, তাহলে আমি 2টা পেপার 10টা পেপার পাইলে তো আমিও কমাইতে পারি ভাই। মুষ্টিমেয় অপরাধীদের জন্য বিপুল সংখ্যক যাত্রীদের ভোগান্তি এড়াতে জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিমানবন্দর ও পোশাক কারখানায় আগুনে আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রভাবের শঙ্কা। প্রতিষ্ঠানগুলোতে বিজিএমইএর সতর্কতা। গোয়েন্দা নজরদারি, মনিটরিংয়ে ফায়ার সার্ভিস।
ছোট শিশু আছে এমন বাসায় ওঠেন সাবলেট হিসেবে। শিশুদের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা। সুযোগ বুঝে অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে শিশুদের করেন অপহরণ। এরপর বিভিন্ন আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে চান মুক্তিপণ। দিতে না চাইলে নির্যাতনের পাশাপাশি দেয় হত্যার হুমকি। সম্প্রতি কামরাঙ্গীরচরে এক শিশুকে অপহরণের ঘটনায় ফয়সাল ও কাকলি দম্পতিকে গ্রেফতারের পর এসব তথ্য দেয় পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরের বাসায় ১৯ অক্টোবর সকালে আব্দুল নূর হাদি নামের ৪ বছর বয়সী শিশু খেলছিল। পাশেই ঘুমিয়েছিল তার মা। ঘুম ভাঙলে দেখেন আদরের সন্তান পাশে নেই। পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ। ফোন করলে শিশুটি ওই দম্পতির কাছে আছে বলেও জানান। কিছুক্ষণ পরই ফোন বন্ধ। শিশুটিকে নিয়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মোচরেও গেছি বাজারে, এখানেও গেছি, আলীনগর বাজারেও গেছি, কোনো জায়গায় পাইতেছি না। এরপরে আবার হ্যাঁ কল ব্রেক করলাম। কল ব্রেক করার পরে হ্যাঁ কয় আপনি চিন্তা করেন আমি আসতেছি 2 মিনিট 3 মিনিটের ভিতরে। পরে শিশুর মায়ের ইমো নম্বরে মেসেজ পাঠিয়ে জানানো হয় নূরকে অপহরণ করা হয়েছে। ফিরে পেতে দিতে হবে 1 লাখ টাকা। এসএমএস দেওয়ার পরে বলে যে 1 লাখ টাকা লাগবে আপনার বাচ্চা যদি নেন, আর যদি 1 লাখ টাকা না দেন তাহলে আপনার বাচ্চারে আমি বুড়িগঙ্গা নদীতে ফালাই দিব। কিছু বুঝে উঠতে না পেরে ৫,০০০ টাকা মুক্তিপণ পাঠানো হয় অপহরণকারীদের কাছে। অবশেষে পুলিশের সাহায্য চায় পরিবার। সারাটা দিন আমি করছি আমার বাচ্চা কই। 2 দিন ধরে চেষ্টার পর তথ্য প্রযুক্তির সাহায্যে অপহৃতের অবস্থান মিরপুরে শনাক্ত করা হয়। এরপর ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ ও কাকলি আক্তার দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এই স্বামী স্ত্রী 15 দিন আগে শিশুটির বাসায় সাবলেট হিসেবে ভাড়া ওঠে। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ঘটনার দিন শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভনে অপহরণ করেন। একটা রুম সাবলেট দেবে, আসামিরা পরিকল্পিতভাবেই ওই সাবলেটে এক রুম ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে ওঠে কোনো খাট বা আসবাবপত্র না নিয়ে তার বাসায় ওঠে। সুযোগ বুঝে সে শিশুকে নিয়ে চলে যায়। পুলিশ বলছে এরা আবাসিক হোটেলে ভাড়া থাকেন। পরে সাবলেট হিসেবে উঠে অপহরণ করে সেই হোটেলে আটকে মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণ আদায় করতে না পারলে শিশু বিক্রি করে দেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তের পাশাপাশি মানব পাচারকারী চক্রের সঙ্গে তারা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। একজন ব্যক্তির কাছে হয়তো একটা সিম থাকতে পারে, তাকে গ্রেপ্তার করার সময় 15-20টা সিম পাওয়া গেছে, যে সিম কার্ড পাওয়া গেছে। আর সে এককভাবে এই যে কথা বলে তার সিম যে নাম্বার দিয়েছিল রেগুলার নাম্বার না এটা তার, কারণ সে অপরাধ করার ইচ্ছা নিয়েই এই সিমটার নাম্বারটা বাড়ির মালিককে দিছে। এ ধরনের বিপদ থেকে বাঁচতে সাবলেট দেওয়ার আগে আরো সতর্ক হওয়ার আহ্বান পুলিশের। 40 ঘন্টার ভিতরে হয়ে গেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার এইচএসসিতে পাশের হার কম হওয়ায় সব শিক্ষার্থী স্নাতকে ভর্তি হলেও উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে বেশ কিছু প্রতিষ্ঠান। যাচাই বাছাই ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিকল্পনা ছাড়াই আসন বাড়ানোর ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে জানিয়ে আসন সংখ্যা পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদদের। আর ইউজিসি বলছে এর ফলে মানহীন ও পিছিয়ে পড়া প্রতিষ্ঠান শিক্ষার্থী পেতে নিজেদের অবস্থার উন্নয়নে সচেষ্ট হবে। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 2 দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার পাশের হার প্রায় 20% কম। 11টি বোর্ড মিলে মোট পাশ করেছে 7,26,960 জন। দেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মিলে স্নাতক ও সমমান পর্যায়ে মোট আসন 18,07,000। তাই এবার পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হলেও আসন ফাঁকা থাকবে 10,80,000। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশ কিছু কলেজ ও পিছিয়ে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষাবিদরা বলছেন দেশের চাহিদার কথা মাথায় না রেখে যাচাই বাছাই ছাড়াই যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে উচ্চশিক্ষায় বেড়েছে আসন। তাই আসন সংখ্যা পুনর্বিন্যাসের পাশাপাশি সবাইকে প্রচলিত উচ্চশিক্ষা গ্রহণ না করে কর্মমুখী শিক্ষা গ্রহণের পরামর্শ তাদের। উচ্চশিক্ষা কেবলই আগ্রহী এবং ক্যাপাবল যাদের যোগ্যতা আছে তাদের জন্য, উচ্চশিক্ষা সবার জন্য না। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বে, ঠিক আছে, তো এরপর আপনাকে সবাইকে উচ্চশিক্ষা করাতে হবে, অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, বিষয়টা এরকম না। কেউ হয়তো কর্মমুখী শিক্ষা যাবে, কেউ ব্যবসায় যাবে, কেউ অন্যান্য কাজে যাবে, কেউ ভোকেশনালে যাবে, কেউ টেকনিক্যালে যাবে, কেউ অন্যান্য কাজ করবে, জব করবে, কেউ স্বাধীন পেশা নিয়ে নেবে। সে এটা হতেই পারে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে মানহীন অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীর সংকটে পড়লেও পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী পেতে নিজেদের মান উন্নয়নে সচেষ্ট হবে। আর শিক্ষার্থী কম পাশ করায় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত সামঞ্জস্যপূর্ণ অবস্থানে আসবে বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান। এটা কিছুটা এক্সাজারেটেড ইন দ্য সেন্স, মনে করেন যে কলেজে আসন সংখ্যা 50, সেখানে হয়তো 100-150 ভর্তি করে ওইটাকেই বলা হচ্ছে প্রকৃত আসন সংখ্যা। অ্যাকচুয়ালি ওটা প্রকৃত আসন সংখ্যা না, এর চেয়ে অনেক কম। ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা আসন সংখ্যা যা হওয়া উচিত সেরকমই থাকবে, খুব বেশি খালি থাকার কারণ দেখছি না। আর যারা পিছনে পড়ে আসছে তারা ভালো করার চেষ্টা করবে সামনে। উচ্চশিক্ষায় সংখ্যা নয়, বরং মানসম্মত শিক্ষা ও শিল্পের চাহিদার পরিপ্রেক্ষিতে মানব সম্পদ তৈরি করতে পারাই বড় চ্যালেঞ্জ বলছে ইউজিসি। ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশাপাশি পোশাক কারখানায় আগুনের ঘটনায় আন্তর্জাতিকভাবে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছে বিজিএমইএ। এসব ঘটনায় বিদেশি বায়ার প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে পড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বিজিএমইএর পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে দেশের সব গার্মেন্টস কারখানায় দেওয়া হয়েছে চিঠি। শিল্প পুলিশের গোয়েন্দা নজরদারির পাশাপাশি কারখানাগুলোতে মনিটরিং শুরু করেছে ফায়ার সার্ভিস। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগুনে পুড়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 27 ঘন্টার আগুনে পুড়ে যাওয়া পণ্যের বিশাল একটি অংশ তৈরি পোশাক খাতের কাঁচামাল। এর একদিন আগে চট্টগ্রামের ইপিজেডে আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল একটি তৈরি কারখানা ও চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান। সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছিল আরও বেশ কিছু পোশাক কারখানা ও কেমিক্যালের গুদাম। বাংলাদেশের আমদানি রপ্তানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় আগুনে অনেকটা উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারী ও বায়ার প্রতিষ্ঠান। যেভাবে একটা মেন এয়ারপোর্ট যদি জ্বলে, স্বাভাবিকভাবেই ওনার একটা মনের মধ্যে আসতেই পারে যে কি হচ্ছে বাংলাদেশে। আমাদের তো মিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার আমরা বাংলাদেশে দিয়ে রাখছি, এগুলি কীভাবে করে উঠে আসবে। এয়ারপোর্ট একটা যেটা বাংলাদেশের মেইন থিম, যেটাতে যেই মানে এটা হইতেছে বাংলাদেশের একমাত্র এয়ারপোর্ট যেটাতে ম্যাক্সিমাম সব ইম্পোর্ট কিন্তু ইনফ্যাক্ট ওটার মাধ্যমে আসে, এক্সপোর্টও কিন্তু ওটার মাধ্যমে দিয়ে যাচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি কারখানাগুলোর অগ্নি দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক, কেমিক্যাল, বয়লার ও চলাচলের সে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অসাবধানতা রোধের জন্য আমরা বিজিএমই থেকে একটা মনিটরিং সেল করে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা গিয়ে ইন্সপেকশন করে আমরা দেখব ফ্যাক্টরির পজিশনটা কি, এখন তারা আসলে অগ্নি নির্বাপক ঠিকমতো আছে কিনা ডাটা কালেকশন করে পরবর্তীতে আমরা ওইসব ফ্যাক্টরি যদি ঝুঁকিপূর্ণ কোনো ফ্যাক্টরি থেকে থাকে সরাসরি আমরা মালিককে এটা আমরা অবহিত করব। এদিকে একের পর এক পোশাক কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ফায়ার সার্ভিস। ইপিজেডের আগুনের প্রেক্ষিতে চট্টগ্রামের শিল্প এলাকাগুলোকে 9টি জোনে ভাগ করে শুরু হয়েছে ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি তদারকি। তারা তাদের লাইসেন্সগুলো দেখবেন, তাদের প্রতিষ্ঠানের সেফটির কী কী ঘাটতি আছে বা কী কী পরামর্শ দেওয়া যায় সেগুলো দেখবেন, সেফটি প্ল্যানটা করা হয়েছে কিনা তাও দেখবেন এবং কার্যকরী সনদ নেওয়া হয়েছে কিনা। পরিদর্শনের আলোকে আমরা এই পরিপত্রগুলো যেগুলো আমরা তৈরি করব এগুলোর সুপারিশগুলো আমরা আবার আমাদের অধিদপ্তর প্রেরণ করব। তবে পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানার দুর্ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে শিল্প পুলিশ। ঝুঁকিমুক্ত করতে আমরা সবসময় তৎপর আছি, গোয়েন্দা টিম কিন্তু সবসময় এটা তৎপর আছে এবং কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের ওয়ার্কার আনরেস্ট হওয়ার যদি কোনো তথ্য পাই আমরা সেটা পূর্বেই সেটা সমাধান করে ফেলি। বন্দরনগরী চট্টগ্রামের 464টি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি। এর বাইরে দেশের 8টি ইপিজেডে 600 পোশাক কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধ পথে চোরাচালানের সহযোগিতার অভিযোগ রয়েছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোটি টাকার পণ্য বোঝাই ভারতীয় ট্রাক রেখে চালক পালিয়ে যাওয়ায় জোরালো হয়েছে সেই অভিযোগ। বন্দর সংশ্লিষ্টদের দাবি, তথ্য প্রমাণ পাওয়ার পরও অপরাধীদের বাঁচানোর চেষ্টায় কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরে রয়েছে 163 জন আনসার। বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফা কোম্পানির 129 জন ও আর্মড ব্যাটালিয়ন পুলিশের 40 জন সদস্যের নিয়মিত পাহারা। এর বাইরে কাস্টমসের স্ক্যানিং মেশিন সহ 375টি সিসি ক্যামেরায় সার্বক্ষণিক চলছে বাণিজ্য পর্যবেক্ষণ। এরই মধ্যে যোগসাজশে চোরাচালান করার অভিযোগ রয়েছে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ আরও তীব্র করেছে গত 23 সেপ্টেম্বর একটি কাভার্ড ভ্যান বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করার পর ওজন স্কেলে নেওয়ার পর সন্দেহ ঘনীভূত হলে ট্রাকটি রাখতে বলা হয়। এ সময় চালক ট্রাক থেকে নেমে দৌড়ে ভারতে পালিয়ে যান। খবর পেয়ে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি জব্দ করে। ঘটনার 18 দিন পার হলেও রহস্যজনক কারণে ট্রাকটি খুলে দেখেনি কাস্টমস কর্তৃপক্ষ। যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরও অভিযুক্ত C&F বা আমদানিকারকের নাম প্রকাশ করেনি কাস্টমস। অভিযোগ উঠেছে অপরাধীদের বাঁচাতে সংস্থাটি এমন অসহযোগিতা করছে। এক সপ্তাহ ধরে গাড়িটা আটকানো আছে, এতে কি অসুবিধা, অন্তত মালটা খুলে দেখুক, তাহলে ব্যাপারটা সবারই পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে দায়িত্ব পালন করতেছি, তাদের নির্দেশ দ্বারা এখান থেকে যেন ট্রাকটা না যায় কোনো জায়গায়। জব্দ করা ট্রাক না খোলায় রহস্য আরও বাড়ছে বলে জানান ট্রাক চালকরা। কাস্টমস কর্তৃপক্ষ এটি তল্লাশি করবে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি গাড়ি আমাদের কাছে সন্দেহ হলে কাস্টমস সেটিকে আটক করে এবং আটক করে বন্দরের জিম্মায় রাখার জন্য তারা অনুরোধ জানায়। আমরা সেই গাড়িটি বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে আমরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে আটক অবস্থায় রেখেছি। এর আগে গত 22 সেপ্টেম্বর বন্দর থেকে দুটি ট্রাকে 2.5 কোটি টাকার ভারতীয় শাড়ি, 3 পিস, কসমেটিক্স ও ঔষধ আটক করা হয়। তোফাজ্জল হোসাইন, বেনাপোল। মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহন মূল উদ্দেশ্য হলেও নবনির্মিত খুলনা মোংলা রেলপথে চলছে একটি মাত্র যাত্রীবাহী ট্রেন। চালুর 1.5 বছরে সর্বসাকুল্যে নতুন এই পথে পণ্য পরিবহন হয়েছে মাত্র 3 বার। বিপুল অঙ্কের টাকা খরচ করে তৈরি এই রেলপথ দিয়ে মোংলা বন্দরে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পরিবহনের সুযোগ না মেলায় হতাশ ব্যবসায়ীরাও। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। 2010 সালে কাজ শুরু হয়ে 4 দফায় মেয়াদ বাড়িয়ে 91 কিলোমিটার খুলনা মোংলা রেলপথ চালু হয় 2023 সালে, যেখানে এখন চলছে শুধু একটিমাত্র যাত্রীবাহী ট্রেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, মোংলা বন্দরে বড় আকারের আমদানি সীমিত হয়ে যাওয়া, বন্দরের সীমাবদ্ধতায় আমদানিকারকদের আগ্রহ কম থাকায় রেলপথে পণ্য পরিবহন হচ্ছে না। উদ্বোধনের পর প্রকল্পের মূল উদ্দেশ্য পণ্য পরিবহন গত 1.5 বছরে হয়েছে সর্বসাকুল্যে মাত্র 3 বার। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে চলতি বছরের 6 ফেব্রুয়ারি 7,500 মেট্রিক টন, 23 মার্চ 5,500 মেট্রিক টন ও 25 জুন 6,000 মেট্রিক টন চিটাগুড় সিরাজগঞ্জে পরিবহন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের অভ্যন্তরে ও প্রতিবেশী দেশগুলোর সাথে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করতে 4,261 কোটি টাকা ব্যয় নির্মিত এই রেলপথের মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে না। বন্দর, রেলওয়ে সহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ না থাকায়, অবকাঠামো থাকা সত্ত্বেও তা কাজে আসছে না বলে অভিযোগ তাদের। ফ্যাসিলিটি না থাকার কারণে দেখা যাচ্ছে আমদানিকারকরা বা রপ্তানিকারকরা উদ্দীপনার মধ্যে আসতে পারছে না। অর্থনীতিবিদরা বলছেন, এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। এই রেলপথকে আরও ভাইব্রেন্ট করতে হলে কংগ্লোমারেট একটা চিন্তা ভাবনা করে এই মোংলা বন্দরকে কিভাবে আমরা আরও বেশি সচল করতে পারি এবং লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের ভাববার ব্যাপার আছে। রেলওয়ে কর্মকর্তাদের দাবি, ট্রেন প্রস্তুত থাকলেও বন্দর আমদানি কার্যক্রম সীমিত হওয়ায় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানিকারকদের আগ্রহী করে বড় আকারের পণ্য আমদানি বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। প্রকল্প ভিত্তিক কার্যক্রম নাই এবং বন্দর কেন্দ্রিক অন্যান্য যে ট্রাফিক সেগুলোর স্বল্পতা আছে। এই কারণে আমরা নতুন করে গুডস ট্রেন এখানে চালাতে পারছি না। আমরা খুবই আশাবাদী যে নিকট ভবিষ্যতে আমরা রেলের মাধ্যমেই অনেক পণ্য পরিবহন করতে পারবো। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরো থাকছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। চাপে অধিনায়ক মিরাজ, স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা, আর তা সফল করতে যৌথভাবে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এই মুহূর্তে পায়রা নদীতে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল,
চলছে ইলিশের প্রজনন মৌসুম, আর এই ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে ইতিমধ্যে কিন্তু পায়রা নদী, তেঁতুলিয়া নদী সহ যে পটুয়াখালী জেলায় যে নদ নদীগুলো রয়েছে এবং অভয়াশ্রমগুলো রয়েছে, এই অভয়াশ্রম কিন্তু গুলোতে কিন্তু এখন প্রশাসন কিন্তু অভিযান পরিচালনা করছে। আমরা আজকে রয়েছি পায়রা নদীতে দেখতে পাচ্ছি কোস্টগার্ড, মৎস্য বিভাগ, নৌ পুলিশ এরা কিন্তু অভিযান পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় যেহেতু ইলিশ প্রধান প্রজনন মৌসুম কিন্তু শেষের দিকে, আর মাত্র 2 দিন বাকি রয়েছে, কিন্তু এই 2 দিন বাকি থাকতে কিন্তু কিছু অসাধু জেলে কিন্তু তারা কিন্তু মাছ ধরতে নামার চেষ্টা করছে। আর এইভাবে যদি কোনো ইলিশ মাছ না ধরতে পারে সেজন্য কিন্তু প্রশাসন তৎপর রয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই যে মৎস্য বিভাগের সাথে কিন্তু আজকে কোস্টগার্ড রয়েছে। কোস্টগার্ড কিন্তু গতকাল রাত থেকে আমরা যতটুকু দেখেছি, রাত থেকে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে এবং তারা এই যে পায়রা নদীটি কিন্তু চষে বেড়াচ্ছে যাতে কোনো অসাধু জেলে মাছ ধরতে না পারে। আপনি জানেন যে প্রতি বছর কিন্তু ইলিশ প্রজনন মৌসুম হয় এবং এই ইলিশ প্রজনন মৌসুম যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য কিন্তু সরকার নানা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো অসাধু জেলে যাতে নদীতে মাছ না ধরে বা জেলেরা যাতে মাছ ধরতে না যায় সেজন্য কিন্তু এই 22 দিন থেকে কিন্তু পটুয়াখালী যে নিবন্ধিত যে জেলে রয়েছে, এই নিবন্ধিত জেলের বাইরে কিন্তু 67,000 জেলেদের কিন্তু 25 কেজি করে ভিজিএফ এর মাধ্যমে চাল সহযোগিতা করে আসছে। আর এই যে শুধু পটুয়াখালী পায়রা নদী নয়, এছাড়া যে তেঁতুলিয়া রয়েছে, আন্দারমানিক নদী রয়েছে এবং যে সমুদ্র রয়েছে, এই গভীর সমুদ্র কিন্তু মাছ ধরা বন্ধ রয়েছে। আমরা যদি বলতে পারি যে আরেকটা বিষয় বলে যে এই যে সমুদ্রে এই ইলিশ প্রজনন মৌসুমটা কিন্তু এই প্রতি বছরই এই সময় কিন্তু মা ইলিশ সমুদ্রের নোনা পানি থেকে এই যে মিষ্টি পানি রয়েছে, এই মিষ্টি পানিতে কিন্তু ডিম ছাড়তে আসে। প্রতি একটি মা ইলিশ যদি 500 গ্রাম হয় তাহলে দেখা যাচ্ছে 5 থেকে 7 লাখ ডিম ছাড়ে। এছাড়া যদি 1 কেজি ওজনের হয় তাহলে 10 থেকে 20 লক্ষ ডিম ছাড়তে পারে নদীতে। আর এই নির্বিঘ্নে যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে মিষ্টি পানিতে, সেজন্য কিন্তু প্রশাসন নদীতে অভিযান পরিচালনা করছে। এই ছিল আমার কাছে আজকে ইলিশ প্রধান প্রজনন মৌসুমের যে প্রশাসনের অভিযান রয়েছে তার সর্বশেষ। পটুয়াখালীর পায়রা নদী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। দখল দূষণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার গড়াই নদী, একই সঙ্গে প্রতিনিয়তই লুট হচ্ছে বালু। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাবশালী মহল বিষাক্ত আবর্জনা ফেলছে নদীতে, এতে দুর্ভোগে স্থানীয়রা। যদিও নদী রক্ষায় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। দেখে মনে হবে নোংরা ডোবা, প্রকৃতপক্ষে এটি গড়াই নদী। অযত্ন আর অবহেলায় বিশুদ্ধতা হারিয়েছে প্রমত্তা গড়াই। দক্ষিণাঞ্চলের মিঠা পানির একমাত্র উৎস হলো গড়াই নদী। প্রতি বছর গড়ে প্রায় 4000 কিউবিক মিটার সেকেন্ড মিঠা পানি প্রবাহিত হয়ে লবণাক্ততা তো দূর করে। তবে বর্তমানে মানবসৃষ্ট অনিয়মে নদীর বেহাল অবস্থা। নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণ, বালি উত্তোলন, যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে, অথচ দেখার কেউ নেই বলে অভিযোগ স্থানীয়দের। কারণ এগুলো পেটে যাচ্ছে, নিঃশ্বাসে যাচ্ছে, ঘাও চুলকানি, অনেক রকম বিভিন্ন রকম সমস্যা মানুষের হচ্ছে। মানুষ বাঁচতে হলে নদী দূষণ মুক্ত রাখতে হবে। দূষণ মুক্ত করতে হলে আমাদেরকে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে। এই অবস্থায় গড়াই নদী রক্ষায় অভিযান চালানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে এই উচ্ছেদ কার্যক্রমকে পরিচালনা করার জন্য আমরা বাজেট চাহিদা প্রেরণ করছি। বাজেটের অনুমোদন পেলে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার উপর দিয়ে প্রায় 40 কিলোমিটার গড়াই নদী প্রবাহিত হচ্ছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী 2 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন অর্থমন্ত্রী। একই দিন রাশিয়ার উপর 19তম নিষেধাজ্ঞার আরোপের সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়নও। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধে সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি। তবে ভবিষ্যতে এই বৈঠক হবে বলেও জানান ট্রাম্প। যুদ্ধবন্ধে তৎপরতার মধ্যেও ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, এতে নিহত হয়েছেন 7 জন। ইউক্রেনে হামলার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। বুধবার মহড়ার অংশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার ভিডিও প্রকাশ করা হয়। জবাব দিয়েছে ইউক্রেনও। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এতে একটি বহুতল আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে গেছে ভবনের একটি অংশ, আহত হয়েছেন বেশ কয়েকজন।
এই সামরিক উত্তেজনার মধ্যেই ইউক্রেন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইডেন সফরে গিয়ে 150টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছেন। জেলেনস্কি আশা করছেন আগামী বছর থেকে এই যুদ্ধবিমান ব্যবহার শুরু করতে পারবে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সফররত ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেন দুজন। এ সময় ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি। তবে ভবিষ্যতে এ বৈঠক হবে বলেও জানান। মস্কো কিয়েভ দুই পক্ষই যুদ্ধ বন্ধ করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে বুধবার রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুদ্ধ বন্ধে পুতিন অস্বীকৃতি জানানোয় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই দিন রাশিয়ার ওপর 19তম নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। রুশ গণমাধ্যম বলছে, নতুন প্যাকেজে চীনের কয়েকটি কোম্পানিকে তালিকাভুক্ত করা এবং রাশিয়ার গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সাহায্য করার অভিযোগ রয়েছে। এর আগে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠকের বিষয়ে মন্তব্য করে মস্কো। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এখনও দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের তারিখ চূড়ান্ত হয়নি। এমন বৈঠকের জন্য প্রস্তুতি প্রয়োজন বলে মন্তব্য তার। পেসকভ আরও বলেন, ট্রাম্প কিংবা পুতিন কেউই অযথা সময় নষ্ট করতে চান না। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2 বছর পর ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর পরীক্ষা মেহেদী হাসান মিরাজদের সামনে। ডোয়া টাই ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরমেন্স নেই, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জন মিরাজকে ঘিরে। তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইন আপে। মিরপুরে ম্যাচ শুরু বেলা 1টায়। দেশের হয়ে সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সির রেকর্ডে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন মিরাজ। খালেদ মাসুদ পাইলট পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে জয়ের হার এত কম নেই অন্য কারো। মাঠে তার একের পর এক শিশুতোষ ভুলে ভুগছে বাংলাদেশও। গুঞ্জন আছে, ড্রেসিং রুমেও নেতৃত্ব হারিয়েছেন এই অলরাউন্ডার। নিজের পারফরমেন্স সব মিলিয়ে আরও কোণঠাসা করে ফেলছে বাংলাদেশ অধিনায়ককে। উইন্ডিজ সিরিজ জয়ে দুঃসময় একটু হলেও কমবে মিরাজের, তবে কাজটা কঠিন। ভয়ঙ্কর স্পিন বান্ধব পিচেও জিততে পারছে না টিম বাংলাদেশ। তাতে 19 মাসের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরও। পছন্দের ফরম্যাটে একটা সিরিজ জয়ের আক্ষেপ মেটাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। 2 ম্যাচের মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছে দল। টি-20 ক্রিকেটাররা করেছেন ব্যক্তিগত অনুশীলন, তবে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং ইউনিটে শক্তি বাড়াতে তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। মিডল অর্ডারে অপশন জাকির আলী আর শামীম পাটোয়ারি, যদিও ব্যাট হাতে ধারাবাহিক নন কেউ। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ক্যারিবিয়ানদের মূল শক্তি আখিল হোসেন। টপ অর্ডারে বদল আনতে একমাত্র বিকল্প আমির জাঙ্গু। তবে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম সফররতদের। বরং মিরপুরের ওই মন্থর উইকেটে শেষ ম্যাচেও কৌশলটা একই রাখতে চাইবেন সেই হোপের দল। প্রথম 2 ম্যাচের মতো শেষ ম্যাচেও উইকেট হবে ধীরগতির। স্পিনাররা দাপট দেখাবে, তবে টাইগারদের চিন্তার কারণ মিরাজ আর তানভীর। টার্নিং উইকেটেও দুজনের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। পরিচিত হোম অফ ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা এ দুজনেরও। গত বছরের মার্চের পরে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। অপেক্ষা বাড়ছে, কঠিন হচ্ছে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণটাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামাল মামুনের রায় কবে জানা যাবে আজ। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই, আগে গণভোট দাবি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। এবং কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে মেট্রো রেলে চড়ছে সংঘবদ্ধ চক্র। 1 মাসেই বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ। উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানা, বিপাকে সাধারণ যাত্রী। এই ছিল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।